হ্যাঁ, কি অবস্থা সবার? আশা করি সৃষ্টিকর্তার পরম করুণায় সবাই ভালো আছো। যে বইটা আজকে পড়তে যাচ্ছি, এটা আমাকে সারা উপমা সাজেস্ট করেছিল গত বছরে। এখন ওই ওই সময়টা আসলে একটা সিচুয়েশন চলতেছিল এরকম, যে আসলে ওই ওয়ার্নিং বেল, আমার আমার চাকরি লাইফ, হ্যাঁ চাকরি লাইফের একটা ওয়ার্নিং চলতেছিল। তো এখন এই জিনিসটা কেমন একটা হয়তো শোনাবে তোমাদের কাছে, কিন্তু আমার কাছে এরকম মনে হয় যে যেহেতু আমি গল্পটা পড়তেছি, তো ওই গল্পের নাম বা ওই জিনিসটা আমার দৈনন্দিন লাইফের পরে একটু হলেও ইফেক্ট করে। আমি যেহেতু ওই জিনিসটার ভিতরে যে উপলব্ধি করে আসি, উপলব্ধি করে পড়ার চেষ্টা করি, সেদিক দিয়ে তো এখন এই জন্য চিন্তা করছিলাম যে হয়তো যে বিজয়ী বিজয়ী একটা নাম থাকবে, হ্যাঁ বিজয়ী বিজয়ী একটা বইয়ের নাম হবে, সেরকম টাইপের একটা কিছু চুজ করবো। যদি আমার কাছে সারা উপমা সাজেস্ট করেছে, আমার কাছে আরো দুইজন সাজেশন আছে, দুইজনের আমার। তো এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে আসলে বিজয়ী বিজয়ী একটা ভাইব নাম দেয়া আছে, যেমন গ্রেট কিশোরী ওসো বা এরকম টাইপের একটা। তো আমি ওটা চয়েস করে গেছি। ওই সময় শুধুমাত্র এই এই জিনিসটারে স্কিপ করে গিয়েছি এই কারণেই যে আসলে ওই যে নামটা বা সেরকম। তো আবার বছর ঘুরে এসে এখন উপমা সেম জিনিসটা আবার সাজেস্ট করেছে। তো এবার আর আসলে ওয়ার্নিং থাকলেও বা সেরকমই হলেও এবার এবার পড়েই ফেলতেছি। হ্যাঁ, তো থ্যাংক ইউ উপমা তোমার এই সাজেশনের জন্য। হ্যাঁ, তো চেষ্টা করতেছি, কেমন হয় তোমরা সবাই জানিও। আর উপমার মতো এভাবেই সবাই সাজেস্ট করো। যদিও অনেক সাজেশন চলে আসছে, চেষ্টা করতেছি অবশ্যই। তবে একটা জিনিস কি, যে পরিবারটা আসলে আমার কাছে মনে হয় বড়, আমার কাছে মনে হয়। কারণ আসলে মানে তোমাদের এই যে ভালোবাসাটা, তোমরা কমেন্ট করতেছো, লাইক করতেছো, হ্যাঁ এই যে আমাকে তুমি মানে আমার যে আমার কথাগুলো শুনে মানে এই টাইমটা যে দিচ্ছ, হ্যাঁ যেথায় আমি দেখি যে আমার আমার কথা তোমরা কমপক্ষে 50 ঘন্টা বা 60 ঘন্টা যথেষ্ট। আমার কাছে মনে হয় যে এটা একটা দিনের জন্য এই ওয়াচ টাইম, যে আমার কথাগুলো তোমরা শুনতেছো এতটা টাইম নিয়ে, হ্যাঁ ধৈর্য ধরে। এই যে ইউটিউবে অ্যাড আসতেছে, না হয়তো আমি বলতে যেয়ে কোনো সময় বেঁধে যাচ্ছি বা সেভাবে বলতে পারতেছি না, হ্যাঁ অনেক সময় আওয়াজেও ডিস্টারবেন্স আসতেছে। হ্যাঁ, তো এই সব কিছু উপেক্ষা করেও তিন গোয়েন্দারে ভালোবাসো যেহেতু, সেই জন্য তোমরা যে এই যে এইভাবে ত্যাগ স্বীকার করতেছো বা শুনতেছো, হ্যাঁ ওই ওই জিনিসটা ফিল করতেছো। আমি যেভাবে দেখতেছি তোমরাও সেভাবে দেখতেছো। এই জিনিসটা সত্যিই মনে খুব মানে খুশি দেয়, ভালো লাগে। তো যেহেতু পরিবারটা বড় হয়ে হচ্ছে, সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে যে যত পারো চেষ্টা করো এটারে প্রমোট করার, সবার কাছে পৌঁছায় দেওয়ার। সো অনেক কথা হলো, শুরু করছি ওয়ার্নিং বেল। প্রথম প্রকাশ হয়েছিল জানুয়ারি 1993 সালে। এটা একটা পাজল হলো। ঠোঁট বাঁকালো কিশোর পাশা, 10 বছরের ছেলেও বা হাতে সেরে দিতে পারে। কিন্তু মোসার তা মনে হলো না। তার বয়স 10 বছরের চেয়ে অনেক বেশি। বা হাত তো দূরের কথা, ডান হাতেও সে পারবে না। ড্যাগুডস ওয়াইফ, অর্থাৎ ড্যাগুডের স্ত্রীর মানেই তো বের করতে পারছে না। যদিও ড্যাগুড নামটা পরিচিত লাগছে ওর কাছে। ডেস্কে পা তুলে দিয়ে আরাম করে বসেছে রবিন, পেন্সিল আর ক্রসওয়ার্ড পাজলের একটা কপি নিয়ে ব্যস্ত। মোসার যতটা লাগছে তার কাছে ততটা কঠিন মনে না হলেও একেবারে সহজও লাগছে না। হেডকোয়ার্টারে রয়েছে 3 জনে, হাতে কেস নেই। আকাশ খারাপ বলে বেরোতেও পারছে না, নইলে সাঁতার কাটতে যাওয়া যেত। 3 দিন ধরেই আবহাওয়ার ঘোষণা দিয়ে চলেছে টিভি। আকাশ মেঘলা থাকবে, যখন তখন বৃষ্টি নামতে পারে, হালকা ঝড় হওয়ারও সম্ভাবনা আছে। কিশোর বহুবার দেখেছে বৃষ্টির সময় যখন ঘরে আটকে থাকে তখন কেবলই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে, আর যেই সে বেরোলো অমনি ঝুপঝুপ করে নামে। সেটা কোনো ব্যাপারই না বলে তার সামনে রাখা পত্রিকাটা টেনে নিল। দাদার আরেকটা কপি, পেছনে নির্দেশনা লেখা রয়েছে, সেটাই পড়ল। হাই স্কুলের ছাত্রদের জন্য এই ধাঁধার ব্যবস্থা করা হয়েছে, যাদের বয়স 14 থেকে 18-র মধ্যে। প্রবেশ মূল্য লাগবে না। মুখ তুলে মোসার দিকে তাকালো সে। এটা কোথায় পেলে?
সুপার মার্কেটে বিলি করছিল। অনেকটা জোর করেই 3টা কপি গছিয়ে দিল আমার হাতে, যেন জানতোই আমরা 3জন। তাই নাকি? ইন্টারেস্টিং। আবার পড়তে লাগলো কিশোর। পুরস্কার? উত্তর মেক্সিকোর এক র্যাঞ্চে 2 হপ্তার চমৎকার একটা ছুটি কাটানো। প্রধান প্রধান আকর্ষণের মধ্যে থাকবে ঘোড়া চড়া, লেকে মাছ ধরা, ক্যাম্পিং, মুখরোচক মেক্সিকান খাবার। খাইছে, আর পড়ো না বাবা, এখনই জিভে পানি এসে যাচ্ছে। এই কিশোর, তোমার জন্য তো ওটা কিছুই না, করে ফেলো না সমাধান। আমি শিওর ফার্স্ট প্রাইজই তুমি পাবে। ভুরু নাচালো রবিন। ও পারলে তো ও যাবে, আমরা যাব কি করে? ও সমাধান করলেই আমরা দেখে দেখে বসিয়ে দেবো, হয়ে যাবে। কি জানি, হাত উল্টালো রবিন। সবাইকে যেতে দিলে হয়, আমার বিশ্বাস অনেকেই পারবে। তোমার বিশ্বাস ভুল। হাত তুলে বাধা দিল কিশোর। খালি তর্ক করে। ট্রেলারের ছাদে বড় বড় ফোঁটা পড়ার আওয়াজ হলো। মুখ বাঁকিয়ে মুসা বলল, মেক্সিকোতে নিশ্চয়ই এরকম পচা আবহাওয়া নয়, তাই না? পুস্তিকাটার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। মুসার কথা কিংবা বৃষ্টির শব্দ ওর কানে ঢুকছে বলে মনে হলো না। পড়ল, লিখে জবাব দিলে চলবে না, টেপে রেকর্ড করে দিতে হবে। প্রথমে থেমে গেল সে। দ্রুত চোখ বোলালো পাতার বাকি অংশটাই। তাজ্জব ব্যাপার। কি জানতে চাইল রবিন। এতে আবার অবাকের কি দেখলে? পুস্তিকা ছাপাতে পয়সা লাগে, আলমনে বলল কিশোর, যেন নিজেকেই বলছে। আর মেক্সিকোতে ছুরি কাটাতে যেতেও পয়সা লাগে। এরকম একটা প্রতিযোগিতার জন্য কার এত টাকা খরচ করার ইচ্ছে হলো? কোন ধরনের বিজ্ঞাপন হবে হয়তো, রবিন অনুমান করল। গানের কোম্পানিতে কাজ করে করে ব্যবসায়িক দিকটাই এখন বেশি নজরে পড়ে তার। আসলে ওরা চায় যাতে ধাঁধার জবাব দেওয়ার জন্যে তুমি একটা টেপ রেকর্ডার কিনতে বাধ্য হও, আর একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট। মাথা ঝাঁকালো কিশোর। তাহলে কোন স্টোর হতে কিনতে হবে সেটা বললো না কেন? কোন কোম্পানির জিনিস কিনতে হবে তাও তো বলেনি। সুপার মার্কেটে লিফলেট বিলি করছিল যখন, মোসা বলল হয়তো ওখানকারই কোনো দোকানের হবে। মাথা নাড়ল কিশোর। কোনো কিছুই ভালো করে দেখো না তুমি। সুপার মার্কেটে ইলেকট্রনিক্সের দোকান কোথায়? আবার পুস্তিকাটার দিকে তাকালো সে। বেড়াতে তার খারাপ লাগে না, তবে তার চেয়েও বেশি আকর্ষণ রহস্যের প্রতি। ধাঁধা পেলে তার জবাব না পাওয়া পর্যন্ত স্বস্তি নেই। কেবলই খচখচ করতে লাগলো মনে। কি এত টাকা খরচ করছে কেন? অনেক লিফলেট হয়তো বিলি করেছে, কিশোর বলল। আর জবাব এতই সহজ, অনেকেই সমাধান করে ফেলতে পারবে। সুতরাং অনেকেই মেক্সিকো যাওয়ার সুযোগ পাবে। অন্তত আমরা 3জন তো পাবই। অবাক হয়ে তার দিকে তাকালো রবিন। তার মানে তুমি এর জবাব দিচ্ছ? কেন নয়, ভ্রুকুটি করলো কিশোর। ড্রয়ার থেকে টেপ রেকর্ডার বের করলো। একটা ব্ল্যাঙ্ক ক্যাসেট বের করে তাতে ঢোকালো। তারপর রেকর্ড করার বোতামটা টিপে দিয়ে বলতে শুরু করলো সমাধান। ঘণ্টাখানেক পর 3টে ক্যাসেটে 3জনের শুদ্ধ সমাধান রেকর্ড করে নিয়ে 3টে খামে ভরে সান্তা মনিকার ঠিকানা লিখল, যে ঠিকানায় জবাব পাঠাতে বলা হয়েছে পুস্তিকায়। এক কোণে নিজেদের নাম ঠিকানাও লিখল। ট্রেলারের ছাদে বৃষ্টির শব্দ থেমে গেছে। জলদি চলো, টাকাটা দিল রবিন, পোস্ট করে দিয়ে আসি, আবার বৃষ্টি নামবে হয়তো। পরদিন আকাশ পরিষ্কার হয়ে গেল। আবার দেখা দিল ক্যালিফোর্নিয়ার স্বাভাবিক সূর্য। পরের 3টে হপ্তাহ যার যার কাজে ব্যস্ত রইল 3 গোয়েন্দা। রবিন তার চাকরিতে বাড়তি কাজ করল। দিনে 12 ঘন্টা করে খাটতে হলো তাকে। মুসা বাড়ির কাজ করলো কিছু কিছু, তবে বেশিরভাগ সময়ই সাঁতার কাটলো আর ফারিয়ার সঙ্গে আড্ডা মেরে বেড়ালো। সেই সাথে চলল কারাতের প্র্যাকটিস। আর কিশোর রইল স্যালভেজ ইয়ার্ডের কাজে। দিনে 10-12 ঘন্টা খাটুনি। একদিন বিকেলে ওয়ার্কশপে এক নতুন ধরনের সিকিউরিটি ডিভাইস নিয়ে কাজ করছে সে। একটা তালা, ভয়েস অপারেটেড, সাংকেতিক কথা বললে খুলবে। মুসাও আছে ইয়ার্ডে। ওয়ার্কশপের বাইরে ওর গাড়ি মেরামত করছে। হঠাৎ চেঁচিয়ে উঠল কিশোর, কুকুর হইতে সাবধান। চমকে গেল মুসা। কি বললে? না কিছু না, বললাম কুকুর হইতে সাবধান। এটা তালা খোলার কোড ওয়ার্ড। কিন্তু মুসা বুঝতে পারল না। কি যে বলো না বলো, এখানে কুকুর দেখলে কোথায়? জবাব দিতে যাচ্ছিল কিশোর। এই সময় টেলিফোন বাজল। ফিরেও তাকালো না। জানে রবিন রয়েছে হেডকোয়ার্টারের ভেতরে।
আর একটা এক্সটেনশন সেট রয়েছে ওখানে। রক কনসার্টের জন্য লিফলেট তৈরি করছে রবিন। হতে পারে তার কোনো বান্ধবী ফোন করেছে, কিংবা পরিচিত অন্য কেউ। কয়েকবার বেজেই থেমে গেল রিং। মুসা আবার কাজে মন দিল। খানিক পরেই বেরিয়ে এলো রবিন। কিশোর, মেরি চাচি ফোন করেছেন, আমার সঙ্গে কথা বলতে চায়। কিছুটা অবাকই হলো কিশোর। আবার কাজ নয় তো? ইদানিং মেরি চাচিও কিশোরের বিশেষ ব্যবস্থায় যোগ দিতে আরম্ভ করেছেন। বুঝে গেছেন অহেতুক অফিস থেকে বেরিয়ে কষ্ট করে হেঁটে না এসে ফোন করলেই হয়ে যায়। হেঁটে আসার আরেকটা কারণ অবশ্য ছিল পয়সা বাঁচানো। বুকে টোকে ঠিক করেছে কিশোর। আবার কোনো কাজ দেবে নাকি? না, কে জানি এসেছে, তোমার সঙ্গে কথা বলতে চাই। কে? মিস্টার ডজ, হাসল রবিন। ওই ধাঁধা প্রতিযোগিতা যেটাই দিয়েছিলে তার ব্যাপারে সে কিছু বলতে চায়। তাই? কৌতূহলী হলো গোয়েন্দা প্রধান। প্রতিযোগিতার কথা বলেনি, তবে কাজ নিয়ে এতই ব্যস্ত ছিল ও ব্যাপারে খোঁজ নিতে পারেনি আর। এখন সুযোগ এসেছে, হয়তো জানতে পারবে এত টাকা খরচ করে মেক্সিকোতে পাঠাতে কার এমন দায় পড়েছে। ওরা ঠিক করলো তিনজনেই যাবে মিস্টার ডজের সঙ্গে দেখা করতে। বাড়ির দিকে রওনা হয়েছে। এই সময় বারান্দায় বেরিয়ে এলেন একজন মানুষ। লম্বা, ছিপছিপে, পরনে জিন্স, মাথায় একটা দামি এক্সটেনশন হ্যাট যেটা সামান্য কাত করে বসানো। তিন গোয়েন্দাকে এগোতে দেখে হাত তুলে নাড়লেন। হাই, আমি ডজ মরিস। ওরা কাছে গেলে একে একে তাকালেন সবার মুখের দিকে। তারপর বললেন, কার কি নাম? না না, রাখো রাখো রাখো, দেখি আমি আন্দাজ করতে পারি কিনা। মুসার দিকে তাকিয়ে হাসলেন। দেখি, কণ্ঠস্বর শোনাও তো তোমার। আমি মেক্সিকো যাব, বলল মুসা। কি জানি কেন সে ডজকে পছন্দ করতে পারছে না। পিজা খাবো। রবিনের দিকে তাকালেন ডজ। তোমার? আমার যেতে বড়ই অসুবিধে, অফিসে অনেক কাজ। মাথা ঝাঁকালেন ডজ। জোর করে যেন হাসলেন। তারপর তাকালেন কিশোরের দিকে। কিশোরও তাকিয়ে রয়েছে তার দিকে। লোকটার ব্যাপারে তার প্রথম ধারণা হচ্ছে একটু যেন অস্বাভাবিক সে। হাসি, ভাবভঙ্গি সবই কেমন যেন মেকি মেকি। এবার তোমারগুলো শোনাও তো, কিশোরকে বললেন ডজ। মেক্সিকো যেতে চাই, কিশোর বলল। চকচক করে উঠল ডজের চোখ। উত্তেজনা ফুটল চেহারায়। এগিয়ে এসে সে হাত মেলালো কিশোরের সঙ্গে। ডজ বললেন, দাদা প্রতিযোগিতায় তুমিই জিতেছ, আমার র্যাঞ্চেও যেতে পারবে তুমি। কিশোর ভাবছে মেক্সিকান র্যাঞ্চে যাওয়ার জন্য অস্থির হয়ে আছে সে। এ কথাটা সহজে বুঝতে দেওয়া চলবে না লোকটাকে। তার আগে কিছু প্রশ্নের জবাব জানা দরকার ওর। বলল সে কথা। কি জানতে চাও? হ্যাঁ, বলে ফেলো। এই পুরস্কার আর কয়জন জিতেছে? শুধু তুমি, একলা। তার মানে শুধু আমিই ঠিক জবাব দিয়েছি? দ্বিধা করলেন ডজ। হ্যাঁ। চিন্তিত ভঙ্গিতে লোকটার দিকে তাকিয়ে রয়েছে কিশোর। বুঝতে পারছে মিথ্যা কথা বলছেন ডজ। ওর মতো একই জবাব পাঠিয়েছে মোসা আর রবিন। তাহলে শুধু একা তাকেই কেন বিজয়ী ঘোষণা করলেন তিনি? টাকা আসছে কোত্থেকে জানতে চাইল সে। আমার যাওয়া এসবে খরচ দেবে কে? আমি। কেন? বিজ্ঞাপনের জন্যে, আমার র্যাঞ্চের বিজ্ঞাপন। হ্যাটটা খুলে নিয়ে আবার মাথায় পড়লেন ডজ। আত্মবিশ্বাসে ভরা কণ্ঠ। আমার জায়গাটাকে আমি একটা সামার ক্যাম্প বানাতে চাই, যাতে তোমাদের মতো শৌখিন টুরিস্টরা গিয়ে বাস করতে পারে। আর এই প্রতিযোগিতাটা সম্পর্কে সানডে পেপারে ভালো একটা আর্টিকেল ছাপতে চাই। এতক্ষণে বিশ্বাস করার মতো একটা যুক্তি শুনল কিশোর, তবে পুরোপুরি নয়। আর একটা প্রশ্ন করতে যাবে, এই সময় নীল রঙের একটা শেভরলে গাড়ি দেখলো ইয়ার্ডের গেটে। কিশোর মনে করলো ঢুকবে, কিন্তু ঢুকলো না ওটা। মুহূর্তের জন্য গতি কমিয়েই আবার বাড়িয়ে চলে গেল। উইন্ডশিল্ডে রোড পড়েছিল বলে ড্রাইভারকে ভালো মতো দেখতে পায়নি সে। মনে হলো একজন মহিলা, সোনালি চুল, চোখে কালো কাচের চশমা। গত 10-15 দিনে ওই গাড়িটাকে আরো কয়েকবার দেখেছে সে। আবার ডজের দিকে ফিরল সে। ঠিক আছে, আপনার পুরস্কার আমি গ্রহণ করলাম, কিন্তু একটা কথা, আমি কি আমার এই 2 বন্ধুকে সাথে নিতে পারবো? ভ্রুকুটি করলেন ডজ। তার মানে ওদের খরচ আমাকে দিতে বলছো? বলছি, দৃঢ় কণ্ঠে বলল কিশোর।
মাথা থেকে হ্যাটটা খুলে নিয়ে চিন্তিত ভঙ্গিতে কানা মোচড়াতে শুরু করলেন ডজ। পায়ের উপর শরীরের ভার বদল করলেন, তাকিয়ে রয়েছেন জুতোর দিকে। তারপর মুখ তুলে হাসলেন। বেশ, ওরাও যাবে। খটকা লাগলো কিশোরের। ভদ্রলোক এত সহজে রাজি হয়ে গেল, যেন তৈরি হয়ে এসেছেন। কিশোরকে নিতে হলে তার দুই সহকারীকেও নিতে হবে, যেন এরকম চিন্তা করে এসেছেন। মুসার কথা মনে পড়ল। অনেকটা জোর করেই 3টে কপি গছিয়ে দিল আমার হাতে। ব্যাপার কি? ক্যালিফোর্নিয়ার একটা ম্যাপ দিলেন ওদেরকে ডজ। তার র্যাঞ্চের কাছাকাছি শহর ল্যারেটোতে কি করে যেতে হবে বলে দিলেন। $600 কিশোরের হাতে দিলেন ওদের রাখা খরচের জন্য। নিজের ফোন নম্বরও দিয়ে দিলেন, যাতে সীমান্ত পার হয়েই তাকে ফোন করে জানাতে পারে। ওদেরকে তখন ল্যারেটো থেকে তুলে নিতে পারবেন। গাড়িতে গিয়ে উঠলেন ডজ। মেক্সিকোর নম্বর প্লেট লাগানো। গাড়িটা চেনা চেনা লাগলো মুসার। আগেও যেন কয়েকবার দেখেছে। কোথায়? মনে পড়ে গেল, সুপার মার্কেটে। আর একবার দেখেছে ইয়ার্ডের গেটে। সে কথা সে বলল কিশোরকে। পরদিন সকালে অন্যান্য দিনের মতোই ইয়ার্ডের ডাকবাক্স খুলল কিশোর। চিঠিপত্র কি এসেছে বের করতে গিয়ে দেখলো একটা ম্যানিলা খামও রয়েছে। ভেতরে শক্ত চারকোনা একটা জিনিস। ঠিকানায় তার নাম লেখা। ডাকটিকিট নেই। তার মানে খামটা ডাকে আসেনি, কেউ এসে ঢুকিয়ে রেখে গেছে। হেডকোয়ার্টারে এনে খামটা খুলল সে। একটা ক্যাসেট, আর কিচ্ছু নেই। লেবেলে এমন কিছুই লেখা নেই যা দিয়ে বোঝা যায় কি রেকর্ড করা রয়েছে টেপে। একে টেপ রেকর্ডারে ভরে বোতাম টিপল সে। নীরবে ঘুরতে লাগলো টেপ। অনেক পরে কথা বলে উঠল একটা শান্ত কণ্ঠ। প্লিজ, মেক্সিকোতে এসো না। মারাত্মক বিপদে পড়বে তাহলে। ক্যালিফোর্নিয়াতেই থাকো। হঠাৎ করেই নীরব হয়ে গেল কণ্ঠটা। পুরো টেপটা চালিয়ে দেখল কিশোর। আর কোনো কথা নেই। চেয়ারে হেলান দিল সে। মেসেজটা ভাবনায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আর একটা ব্যাপার খচখচ করছে ওর মনে। কণ্ঠস্বর চেনা চেনা লাগলো। আগে শুনেছে ও, কিন্তু কোথায়? মনে করতে পারল না। কয়েক মিনিট পরে মুসা এসে হাজির। ওকে টেপটার কথা বলল কিশোর। আবার চালিয়ে দিল ওটা। কিশোরকে অবাক করে দিয়ে হাসতে লাগলো মুসা। আরে কেউ মজা করেছে তোমার সঙ্গে। রসিকতা। রসিকতা? হ্যাঁ, কেন? নিজের কণ্ঠস্বর চিনতে পারছো না? নিজের কণ্ঠস্বর? অবাক হলো কিশোর। হ্যাঁ, অবিকল তোমার নিজের কণ্ঠ এটা। কেউ নকল করেছে। তুমি যেভাবে অন্যের চেয়ে নকল করো, এ এক মস্ত রসিকতা। আমার কণ্ঠ? হ্যাঁ, ইচ্ছে হলে বাজি ধরতে পারো। কিশোর জানালার পাশে বসেছে। পুরনো বাসটা যেন গড়াতে গড়াতে চলেছে মেক্সিকোর ভেতর দিয়ে। বাইরের দিকে তাকিয়ে রয়েছে সে। প্রথমে ভেবেছিল মুসার গাড়িতে করেই আসবে, কিন্তু পরে বাদ দিতে হলো ইচ্ছেটা যখন শুনল মেক্সিকোতে পেট্রোল পাওয়া কঠিন। নতুন একটা টি শার্ট পরেছে সে। তাতে বড় বড় করে স্প্যানিশে লেখা রয়েছে, হ্যালো, আই এম ফ্রেন্ডলি। সে আশা করছে এতে লোকে তার প্রতি আগ্রহ দেখাবে, স্প্যানিশ ভাষায় কথা বলবে, যে ভাষাটা মোটামুটি বুঝতে পারে সে। বলতেও পারে কিছু কিছু। শক্ত প্লাস্টিকের সিট। শরীর বাঁকিয়ে পেছনে ঘুরে দেখালো সে, অন্য দুজন কি করছে দেখার জন্যে। মেক্সিকোর ইতিহাসের উপর একটা বই পড়ছে রবিন। ওর পাশে বসে আছে অল্প বয়সী একটা সুন্দরী মেক্সিকান মেয়ে। বারবার রবিনের দিকে তাকাচ্ছে। একা চুপচাপ বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছে মনে হয়। সে চাইছে রবিন পড়া থামিয়ে ওর সঙ্গে কথা বলুক। দুটো সিটের মাঝখানে ফাঁক খুব কম। মোসার লম্বা পা ঠিকমতো জায়গা হয় না। কোনো মতে গুটিয়ে নিয়ে বসেছে। তাতে বেশ অস্বস্তিই লাগার কথা, কিন্তু কেয়ার করছে না সে, যেন ঘুমিয়ে পড়েছে। ওরা দুজনেও টি শার্ট পরেছে। মাগনা পেয়েছে রবিন। রক গ্রুপকে এই শাড়িটি সরবরাহ করেছে ওর কোম্পানি। রবিনেরটাই লেখা দ্য সার্ভাইভার্স ও মোসারটাই লেখা ওয়াইল্ড ওয়েস্ট। রবিনের পেছনে বসা মাঝারি বয়সের এক মহিলা। বাসের অন্য সব মেক্সিকান মহিলা যাত্রীর সঙ্গে কোনো তফাৎ নেই ওর। বাদামি চামড়া, সুতির ব্লাউজ গায়ে দিয়েছে, উলের স্কার্ট, লাল একটা শাল দিয়ে মাথা ঢেকেছে। দুই পাশ ছড়িয়ে আছে দুই কাঁধে, কালো চুলের লম্বা লম্বা দুটো বেনি। শান্তামণিকায় বাসে ওঠার সময়ই মহিলাকে দেখেছে কিশোর।
এরপর দুবার বাস বদল করতে হয়েছে, মহিলা ওদের সঙ্গেই রয়েছে। অবশেষে বই রেখে পাশের মেয়েটার সঙ্গে কথা আরম্ভ করলো রবিন। ইংরেজি জানে মেয়েটা, ফলে কথা বলা সহজ হলো। আমি স্প্যানিশ ভালো বলতে পারি না, বলল সে, এই বুয়েন্স ডায়াস ডায়াস জাতীয় দু একটা শব্দ খালি। তারপর মেক্সিকো কেমন লাগছে জিজ্ঞেস করলো মেয়েটা। মনে হয় ভালোই হবে, আগেও যে এখানে এসেছে সে কথা বলল না রবিন। এরকম মনে হওয়ার কারণ? ইয়ে বলতে গিয়ে থেমে গেল রবিন, ভেবে নিয়ে বলল, আমেরিকায় প্রায়ই মেক্সিকান স্ট্রিট মিউজিকের নাম শুনি, খুবই নাকি ভালো। শুধু মিউজিকের জন্যে? হাসলো মেয়েটা। আর কিছু না? আরো অনেক কিছু, বলবে কেন দ্বিধা করছে রবিন। এই যেমন ধরো মরুভূমি, চলতে চলতে হঠাৎ থেমে যাচ্ছে বাস, লোকজন নামছে, তারপর যেন নির্জন অঞ্চলে হঠাৎ করেই গায়েব হয়ে যাচ্ছে, একেবারে নোম্যান্স ল্যান্ডের মাঝে। অবাক লাগে, ওই মরুভূমির মাঝে কোথায় যায়? যার যার খামারে যায়, কাউকে কাউকে 5 মাইল কিংবা তারও বেশি হাঁটতে হয় বাস থেকে নামার পর। এত, অথচ দেখে মনে হয় যেন এই মিনিট 5 পথ মতো হাঁটতে হচ্ছে। হাসি মুখে নামছে বাস থেকে, দিব্যি চলে যাচ্ছে যেন কিছুই না। আসলে তা নয়, মরুভূমির ভেতরে হাঁটাটা সত্যিই কঠিন। তবে আমেরিকানদের মতো মুখ গোমড়া করে রাখে না মেক্সিকানরা, হাসি খুশি থাকতেই পছন্দ করে। ছোট একটা শহরে ঢুকে একটা দোল দিয়ে থেমে গেল বাস। ম্যাপ দেখলো কিশোর, তারপর ফিরে তাকিয়ে মুসা আর রবিনকে ইশারা করলো আবার বাস বদলাতে হবে। মেক্সিকান মেয়েটাকে গুড বাই জানিয়ে র‍্যাক থেকে ব্যাগ নামালো রবিন। ব্যস্ত রাস্তার ছোট্ট একটা ক্যাফের সামনে বাস স্টেশন। বেরিয়েই ক্যাফেটাতে ঢুকে পড়লো 3 গোয়েন্দা। আমার যা খিদে পেয়েছে না, একটা টেবিলে বসতে বসতে মুসা বলল। সে আর রবিন খাবারের তালিকা ভালো করে দেখে শুনে অর্ডার দিল, বিফ বুরিটোস উইথ রাইস অ্যান্ড বিন। এই খাবারগুলো তেমন ভালো লাগে না কিশোরের। সে অর্ডার দিল 2 চিকেন টাকোর, কিন্তু খাওয়ার পর বুঝতে পারলো ভুলটা কি করেছে। বাপরে বাপ, ক্যাফে থেকে বেরোনোর সময় বলল কিশোর, জিভে আগুন লাগিয়ে দিয়েছে, এত ঝাল, মরিচ গলে দিয়েছে যেন। বাসের দিকে এগোচ্ছে, হঠাৎ তার সামনে এসে দাঁড়ালো চামড়ার ছেঁড়া জ্যাকেট পরা এক লোক। লম্বা ভারী শরীর, বয়স 20 হবে। কিশোরের বুকে ধাক্কা দিয়ে কর্কশ কণ্ঠে স্প্যানিশে বলল, যাচ্ছ কোথায়? বাসে জায়গা নেই। অবাক হয়ে পরস্পরের দিকে তাকালো 3 গোয়েন্দা। লোকটাকে আগেই দেখেছে, তখন তো বেশ আন্তরিকই মনে হয়েছিল, এখন এরকম আচরণ করছে কেন? কিশোর দেখতে পাচ্ছে বাসের অর্ধেক সিটই খালি। ভদ্রভাবে সে কথা বলল লোকটাকে। একটুও নরম হলো না লোকটা, বরং আরো জোরে ধাক্কা লাগালো। না, হবে না, বাসে উঠতে পারবে না, এখান থেকে চলে যাও, আমেরিকায় ফিরে যাও, 3 জনেই, তোমাদেরকে এখানে চাই না আমরা। কিন্তু আমরা যাচ্ছি না, দৃঢ়কণ্ঠে বলল কিশোর। আমি ওই বাসে উঠবই, দয়া করে আমি সামনে থেকে সরুন। সরা তো দূরের কথা, কিশোরের কাঁধ খামচে ধরল লোকটা। ভালো চাইলে কেটে পড়ো, নইলে বিপদ হবে বলে দিলাম। কয়েক হপ্তাহ ধরে জুডোর প্র্যাকটিস বেশ জোরে সোরে চালিয়েছে কিশোর, অনেক দক্ষ হয়ে উঠেছে। কিন্তু তবু মনে হলো বিশাল দেহি এই মেক্সিকানটার সঙ্গে জুডো খাটিয়েও পেরে উঠবে না সে। সে কিছু করে ওঠার আগেই এক ঘুষিতে তার দাঁত ভেঙে দেবে লোকটা। এক ঝাড়া দিয়ে দ্রুত পিছিয়ে এলো কিশোর, লোকটা ঘুষি মারলেও যাতে তার মুখে লাগাতে না পারে। চুপ করে সব দেখছিল তখন মোসা। চট করে এখন পাশে চলে এলো কিশোরের। এই হচ্ছেটা কি? হ্যাঁ, লোকটা যে ওদেরকে বাসে উঠতে দিতে চায় না একথা মোসাকে বলল কিশোর। কেন? কি জানি, হয়তো আমেরিকানদের পছন্দ করে না। ও তাই? কিন্তু আমরা যে সব বলে ঠিক করেছি, বলে দাও ওকে। ঘুষি মেরে বসলো লোকটা। লাগলে চিত হয়ে যেত মোসা, কিন্তু চোখের পলকে সরে গেল সে। পরক্ষণেই আঘাত হানল, কাঁধের সামান্য নিচে, কারাতের সুটো উঁচি। আর একটা ঘুষি মারার জন্য তৈরি হচ্ছিল লোকটা, তার আগেই অবাস হয়ে গেল তার কাঁধের কাজটা। প্যারালাইসিস হয়ে যাওয়া মানুষের মতো ঝুলে পড়ল তার হাত, চেপে ধরল আহত স্থান। মোসার মুখের দিকে তাকালো, অপেক্ষা করছে মোসা। সামান্য বাঁকা করে রেখেছে পা, 2 হাত সামনে বাড়িয়ে দিয়েছে,
হাতের আঙুল একদম সোজা। অবাক হয়ে গেছে মেক্সিকান লোকটা, আহত জায়গায় হাত চেপেই রেখেছে। তারপর কয়েক ডলা দিয়ে যেন সেখানে রক্ত চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালালো। ডান হাতটা উঁচু করলো মুসা। লোকটা আগে বাড়লেই কারাতের কোপ মারবে। মাথা নাড়ল লোকটা, বিড়বিড় করে বলল, অনেক হয়েছে, ঘাড় মোটকে আর মারা পড়তে চায় না। বাপরে বাপ, 10 লাখ পেসো দিলেও না। মাথা নাড়তে নাড়তেই সরে পড়ল সে। হেঁচকি উঠল কিশোরের। হেসে ফেলল রবিন আর মোসা। লাল হয়ে গেল কিশোরের গাল। কি? ভুরু নাচিয়ে জিজ্ঞেস করল রবিন। চিকেন টাকো পেটেও আগুন লাগিয়েছে? খাও আরো, যাও। এই চলো, টাকাটা দিল মোসা, আমাদের বাস রেডি। বাসে উঠল 3 গোয়েন্দা। ক্যাফেতে সেই লাল শাল পরা মহিলাটাকে দেখা যায়নি। বাসে উঠে দেখা গেল পেছনের সিটে বসে আছে। পার্স থেকে কয়েকটা নোট বের করে জানলা দিয়ে বাড়িয়ে দিল। বাদামি একটা হাত দেখতে পেল 3 গোয়েন্দা। পলকের জন্য চোখে পড়ল পুরনো চামড়ার জ্যাকেটের হাতা। ওরা সিটে বসতে না বসতেই চলতে শুরু করলো বাস। দীর্ঘযাত্রার এটাই শেষ পর্যায়। একসময় ঢুলতে শুরু করলো 3 গোয়েন্দা। অস্বস্তিকর তন্দ্রা। সারাটা রাতি কাটলো প্রায় এই অবস্থায়। জায়গায় জায়গায় পথ ভীষণ খারাপ, ঘুমানো অসম্ভব। সকাল 9টার দিকে লারেটোতে পৌঁছালো বাস। গাছে ঘেরা একটা ছোট চত্বরে এক সারি বেঞ্চ রাখা, ওটাই বাস স্টেশন। সীমান্ত পার হয়েই ডজকে ফোন করেছিল কিশোর। বাস থেকে নেমে দেখলো তিনি দাঁড়িয়ে আছেন জিপ নিয়ে। ওদেরকে দেখে খুশি হয়েছেন, তবে বেশ অস্থির। অবাকই লাগলো 3 গোয়েন্দার। ওরা গাড়িতে ব্যাগ তোলার সময় বারবার বলতে লাগলেন র্যাঞ্চে পৌঁছাতে দেরি হবে না। কিশোরের মনে হলো ওদেরকে নয়, নিজেকেই বোঝাচ্ছেন যেন। চত্বর থেকে বেরিয়েই পেছনে দেখালো কিশোর। আছে একটা সাইড ওয়াকের উপর দাঁড়িয়ে জিপটার দিকেই তাকিয়ে রয়েছে লাল শাল পরা মহিলা। ওর উদ্দেশ্যে হাত নাড়ল কিশোর, তবে মহিলা তার জবাব দিল না। তাতে কিছু মনে করলো না কিশোর, এটাই বরং স্বাভাবিক। কয়েক হাজার পেসো খরচ করেছে মহিলা, সেই মেক্সিকান লোকটাকে দিয়েছে ওদেরকে ঠেকানোর জন্যে। তার পুরো টাকাটাই জলে গেছে। 3 গোয়েন্দা ঠিকই লারেটোতে পৌঁছে গেছে। র্যাঞ্চে পৌঁছাতে 2 ঘন্টা লাগলো। একে বেঁকে কখনো ঘুরে ঘুরে চলে গেছে পাহাড়ি পথ। পাহাড়ের ঢাল বনে ছাওয়া। সামনে দূরে এক সারি উঁচু পর্বত। ডস জানালেন ওটাই সিয়েরা মাদ্রে। টেলিভিশনে দেখা পুরনো একটা সিনেমার কথা মনে পড়ল রবিনের। হেসে জিজ্ঞেস করল সে, ওই সিয়েরা মাদ্রে পর্বতেই হামফ্রে বোগার্ট আর তার সাথীরা গুপ্তধন খুঁজতে গিয়েছিল, তাই না? রবিনের কথায় কেন যেন গম্ভীর হয়ে গেলেন ডজ। মাথা নেড়ে বললেন, দ্য ট্রেজার অফ সিয়েরা মাদ্রে শুধুই একটা ছবি, ওটা সত্যি নয়। ওই পর্বতে গুপ্তধন নেই। চট করে পেছনের সিটে বসা মুসার দিকে তাকালো রবিন। এর খানিক পরে র্যাঞ্চে পৌঁছলো ওরা। কাঠের তৈরি লম্বা নিচু একটা বাড়ি। চারপাশের খোলা প্রান্তর ঢালু হয়ে নেমে গেছে একটা লেকের ধারে। মাঠে কয়েকটা ঘোড়া চড়ছে। এছাড়া জীবনের আর কোনো চিহ্নই নেই কোথাও। লেকের দিকে তাকিয়ে রয়েছে মোসা। 2-3 মাইল লম্বা আর আধ মাইল মতো চড়া হবে লেকটা, আন্দাজ করলো সে। ভাবল মাছ ধরার চমৎকার জায়গা। সাথে করে ছিপ নিয়ে আসাই ভালোই হয়েছে। লেকের অন্য পাশে আর কোনো বাড়িঘর নেই, কেবল গাছের জটলা। তবে গাছপালার ওপাশে পুরনো একটা বাড়ির টাওয়ার চোখে পড়ছে। গির্জা হতে পারে, কিংবা দুর্গ। হয়তো মানুষও বাস করে ওখানে। ডজের পিছু পিছু বারান্দায় উঠল ওরা। বড় একটা ঘরে ঢুকলো। ফায়ারপ্লেস আছে, আরাম করে বসার জন্য আছে অনেকগুলো চেয়ার। খিদে পেয়েছে নিশ্চয়ই, জিজ্ঞেস করলেন ডজ। একেবারে মনের কথাটা বলে ফেলেছেন, মোসা বলল। হাততালি দিল ডজ। সঙ্গে সঙ্গে এসে ঢুকলো এক মেক্সিকান লোক। ওর নাম পিরেটো, ডজ জানালেন, আমার বাবুর্চি। 3 গোয়েন্দার নাম ধরে ওর সঙ্গে পরিচয় করে দেবার কোনো প্রয়োজনই বোধ করলেন না যেন। পিরেটার বয়স 50-এর মতো। গাট্টা গোট্টা শরীর, বাদামি মুখের চামড়ায় অসংখ্য ভাঁজ, লম্বা কালো চুল, গায়ে ডেনিম শার্ট, পরনে জিন্স, পায়ে কাউবয় বুট।
বাবুর্চি না হয়ে র্যাঞ্চ হ্যান্ড বা রাখাল হলেই যেন বেশি মানাতো তাকে, ভাবল কিশোর। দ্রুত স্প্যানিশ ভাষায় লোকটাকে নিয়ে যেতে লাগলেন ডজ। নাস্তা আর এক্ষুনি, এই শব্দ দুটো বুঝতে পারল কিশোর। মাথা ঝাঁকালো পিরেটো। চোখের মনি বাদামি, তবে এতটাই গাঢ় প্রায় কালোই মনে হয়। একটা ব্যাপার লক্ষ্য করল রবিন, কথা বলার সময় ডজের দিকে সে সরাসরি তাকায় না, কেমন যেন একটা এড়িয়ে চলার প্রবণতা। দুই প্রতিদ্বন্দ্বী রক গায়কের মাঝে যেমন থাকে, অনেকটা তেমনই। ভালো বাবুর্চি পিরেটো। মুসা আর কিশোর শুয়োরের মাংস খায় না, এটা জেনে গেছে সে, তাই গরুর মাংস ভাজা করে আনলো, সেই সঙ্গে প্রচুর ডিম আর গরম গরম রোল। লম্বা টেবিলটার মাথায় 3 গোয়েন্দার সঙ্গে বসলেন ডজ, তবে খেলেন না কিচ্ছু। কাঁটা চামচ দিয়ে একটা রোলকে খোঁচাতে থাকলেন নার্ভাস ভঙ্গিতে। 3 গোয়েন্দার খাওয়া শেষ হওয়ার অপেক্ষা করছেন, যেন কিছু বলার জন্যে। কিছু একটা ভাবিয়ে তুলেছে মনে হয় তাকে। পেট ভরল? মুসাকে শেষ টুকরোটা মুখে পড়তে দেখে বললেন তিনি। বোঝাই হয়ে গেছে পুরো, দারুণ লাগলো। উঠে দাঁড়ালেন ডজ। এসো, তোমাদেরকে র্যাঞ্চটা দেখাবো। বাইরে বেরিয়ে দ্রুত একটা বেড়ার কাছে নিয়ে এলেন ওদেরকে। অনেকখানি জায়গা ঘিরে বেড়া দেওয়া হয়েছে। মাঠের একধারে ছোট একটা কাঠের ছাউনি। এসো, আমার বারো দেখাবো। ওদের মতামতের অপেক্ষা না করেই ছাউনিটার দিকে এগিয়ে গেলেন ডজ। ওটার কাছে পৌঁছার আগেই ছাউনি থেকে বেরিয়ে এলো একটা গাধা। মেক্সিকানরা বলে বারো। বেরিয়েই ওদেরকে দেখে থমকে গেল, তারপর যেন লজ্জা পেয়েই ওদের কাছ থেকে সরে গেল। মেরুদণ্ডের উপর দিয়ে কালো একটা দাগ গিয়ে কাঁধের কাছটায় ছড়িয়ে পড়েছে জানোয়ারটার। চামড়াটাকে প্রায় সাদাই বলা চলে। বড় বড় কান, লম্বা লেজের মাথায় চুলের ঘন গোছা, সামনের এক পায়ে দড়ি বাঁধা। সেটা ছুটিয়ে পালানোর চেষ্টা করল। যে কোনো পোষা জানোয়ার মুসার পছন্দ। গাধাটাকে আদর করার জন্য এগোতে গেল সে। তাকে থামিয়ে দিলেন ডজ। ছুঁয়ো না, বয়স একেবারেই কম, বড় জোর 2 বছর, এখনো পোষ মানেনি। কয়েক গজ দূরে দাঁড়িয়ে মাটিতে পা ঠুকছে গাধাটা। এলো পাতাড়ি কয়েকবার পেছনের পা ছুঁড়ে যেন বুঝে যেতে চাইল কাছে গেলে ভালো হবে না। অনেক বুনো গাধা আছে এখানকার পাহাড়ে, ডজ জানালেন। মাস 2 আগে আমার মাঠে ঢুকে পড়েছিল ওটা, ধরে ফেললাম। ওর নাম রেখেছি সারি। মুসার দিকে তাকালেন তিনি। নাম ধরে ডেকে দেখো। বলো, এদিকে এসো সারি, দেখো কি করে। ব্যাপারটা কি? ওদেরকে শিশু মনে করেছেন নাকি ডজ? এমনভাবে কথা বলছেন তিনি। তবে যেহেতু জানোয়ারটাকে ভালো লেগেছে তার, ডজের কথা মতো ডাক দিয়ে বলল, সারি, এখানে এসো তো। লম্বা কান দুটোকে পেছন দিকে শুইয়ে ফেললো সারি। প্রায় ঘাড় ছুঁয়েছে কানের ডগা। ঘোড়ার স্বভাব জানা আছে মোসার, তা থেকেই আন্দাজ করল গাধাটা সতর্ক হয়ে উঠেছে কিংবা রেগে গেছে। আরেকবার ডাকলো নাম ধরে। কাছে তো এলোই না, আর একটু সরে গেল ওটা। দড়ি লম্বা হলে আরো সরত। তুমি ডাকো, রবিনকে বললেন ডজ। কি হবে ডেকে? এইসব ছেলে মানুষই ভালো লাগছে না রবিনের, বললে আরো সরে যেতে চাইবে। তা ঠিক, হাসলেন ডজ। কিশোরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ডাকবে? শাড়ির আসা যাওয়া নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই কিশোরের। এলেই বাকি, না এলেই বাকি। কিন্তু যে ভঙ্গিতে ওর দিকে তাকিয়ে রয়েছেন ডজ, কৌতূহল হলো তার। বিরক্তি চেপে জোরে ডাক দিল কিশোর, শাড়ি, এদিকে আয়। অদ্ভুত কাণ্ড করলো শাড়ি। ঝটকা দিয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো এদিকে ওদিকে, সরাসরি তাকালো কিশোরের দিকে। একবার কেঁপে উঠল কানের ডগা, সামনের দিকে বাড়িয়ে দিল। খাইছে। কানটা কি করলো? আবার ফিসফিসিয়ে উত্তেজিত কণ্ঠে বললেন ডজ, আবার ডাকো। আগ্রহী হয়ে উঠেছে কিশোর। আবার ডাক দিল, শাড়ি, এদিকে আয়। দড়ি বাঁধা পা দিয়ে বাতাসে লাথি মারল শাড়ি। দড়িটা খুলে ফেলার চেষ্টা করলো। তারপর দৌড়ে এলো কিশোরের দিকে। ফুটখানেক দূরে এসে দাঁড়িয়ে গেল। গলা লম্বা করে নাক দিয়ে আলতো গুঁতো দিল ওর বুকে। ও তোমার প্রেমে পড়ে গেছে, মেয়ে গাধা তো। হেসে কিশোরের কাঁধে চাপড় মারল রবিন। কেমন লাগছে কিশোর?
মাত্র 3টে শব্দ ব্যবহার করলে, আর জলজান্ত একটা গাধাকে পটিয়ে ফেললে। বাহ! পিছিয়ে গেল কিশোর। গাধাটার এই আচরণ অবাক করেছে ওকে। রবিনের কথায় লজ্জা পেয়েছে। আদর করো ওকে। কিশোরের হাত চেপে ধরল ডজ, যাতে সরে যেতে না পারে। দেখো কি করে। প্রচন্ড কৌতূহল চাপতে পারল না কিশোর। আস্তে করে হাত বুলিয়ে দিল শাড়ির মাথায়। ঝট করে কান সোজা করে ফেলল গাধাটা। আবার কিশোরের বুকে নাক ঘষল। চওড়া হাসি ছড়িয়ে পড়েছে জজের মুখে, যেন এইমাত্র বিরাট অঙ্কের একটা বাজি জিতে গেছেন, এমনই ভাবভঙ্গি। ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে কিশোরকে অবাক করে দিয়ে বললেন, না, আর কোনো সন্দেহ নেই আমার। আমি এখন শিওর ও তোমাকে পিঠে চড়তে দেবে। যাও, উঠো। বয়স কম হলে কি হবে, যার শক্তি আছে তোমার মতো একজন মানুষকে সহজেই বইতে পারবে। সাধে কি আর বলে ভারবাহী গাধা। এমন ভঙ্গিতে কথাগুলো বললেন তিনি, যেন মস্ত এক দুশ্চিন্তা থেকে রেহাই পেয়েছেন। দ্বিধা করছে কিশোর। গাধার পিঠে চড়ার আগ্রহ নেই, কিন্তু ডজের অতি আগ্রহ অসংখ্য প্রশ্নের ভিড় জমিয়েছে ওর মনে। কিছু একটা ব্যাপার নিশ্চয়ই রয়েছে এসবের পেছনে। গোয়েন্দা হিসেবে এখন তার উচিত সমস্ত সূত্র খতিয়ে দেখা। ডান পা তুলে লাফিয়ে গাধার পিঠে চড়ল সে। ঘাড় বাঁকা করে বড় বড় কোমল চোখ মেলে ওকে দেখার চেষ্টা করলো শাড়ি। টান টান হয়ে গেছে কান, খাড়া হয়ে আছে মাথার উপর। সওয়ারি হিসেবে কিশোরকে নিতে মনে হয় আপত্তি নেই তার। হ্যাঁ, এবার চলতে বলো, ফিসফিস করে শিখিয়ে দিলেন ডজ, গলায় উত্তেজনা। হঠাৎই কথাটা মনে পড়ে গেল কিশোরের, কিন্তু প্রকাশ করল না সেটা। চলতে বলল গাধাটাকে। টলমলো পায়ে আগে বাড়ল ওটা। জিন লাগাম কিছুই নেই। শাড়ির গলা জড়িয়ে ধরে থাকতে হলো কিশোরকে, যাতে পড়ে না যায়। একটা সূত্র ধরিয়ে দিয়েছেন তাকে ডজ। মেক্সিকোতে তো বটেই, আমেরিকার পশ্চিমাঞ্চলেও কাউবয়রা ঘোড়া চালানোর সময় কিছু বিকৃত শব্দ ব্যবহার করে। যেমন চলতে বললে বলে গিডিয়াপ, আর থামতে বললে হুয়া। সেটাই পরখ করে দেখার ইচ্ছে হলো তার। কয়েক কদম এগোতেই সে বলল, হুয়া শাড়ি হুয়া। সঙ্গে সঙ্গে আদেশ পালন করলো গাধাটা, থেমে গেল। বাহ! এগিয়ে এলেন ডজ। কিশোরকে গাধার পিঠ থেকে নামতে সাহায্য করলেন। চমৎকার শিখেছ তো তুমি, গাধাটাকে উপোস মানিয়ে ফেলেছ। হ্যাঁ, মুসা বলল, মানুষ জানোয়ার সবকিছুকেই পোষ মানাতে ওস্তাদ কিশোর। ও যে কোন কাজটা পারে না সেটাই বুঝি না আমি মাঝে মাঝে। মজার কাণ্ড করল। ডজের দিকে তাকিয়ে বলল কিশোর, ভুল করে হয়তো আমাকে ও অন্য কেউ ভেবেছে, যার কথা সে শোনে। তা কি করে হয়? মাথা নাড়লেন ডজ। এখানে যখন এসে ঢুকলো পুরোপুরি বোনা ছিল শাড়ি। সারা জীবনে কেবল দুজন লোককে দেখেছে, আমাকে আর পিরেটোকে। কিন্তু আপনাদের দুজনের কারো মতোই তো দেখতে না আমি। নিচের ছোটে চিমটি কাটলো গোয়েন্দা প্রধান। জটিল কোনো ভাবনা মাথায় ঢুকলেই মাঝে মাঝে এই কাজটি করে সে। তার ধারণা এতে তার ভাবনার একাগ্রতা আসে। আধ ঘন্টা পরে যখন বিশাল ঘরটায় এসে বসলো, তখনও চিমটি কাটা বন্ধ হলো না তার। রবিন আর মুসাও বসেছে তার সঙ্গে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল সে, মাঠের ধারের ছাউনিটার দিকে। বেড়ার কাছে দাঁড়িয়ে আছে সাদা গাধাটা। এদিকেই তাকিয়ে রয়েছে জানোয়ারটা। আস্তে করে ডাক দিচ্ছে, যেন চাইছে কিশোর গিয়ে আবার তাকে আদর করুক। শাড়ি ছিপটা জোড়া লাগাতে লাগাতে আচমকা চিৎকার করে উঠল মুসা। ঠিক মনে পড়েছে আমার, শাড়ি হলো গিয়ে ড্যাগুডের স্ত্রীর নাম। যে ধাঁধাটা সমাধান করেছিল সেদিন, তাতে একটা জবাব ছিল শাড়ি। তা ছিল, সাই দিয়ে বলল কিশোর। তবে শুধু শাড়িই নয়, আরো কিছু জবাব ছিল ওটাতে, আরো সূত্র। আর কি সূত্র? ব্যাগ খুলতে খুলতে জিজ্ঞেস করলো রবিন। কাপড় বের করে সুন্দর করে সাজিয়ে রাখতে লাগলো ওয়ার্ড্রোবের ড্রয়ারে। ওই গাধাটা কেন তোমার প্রেমে পড়লো সেটা সূত্র। রসিকতাটা এড়িয়ে গেল কিশোর। বলল, গাধাটাকে বলার জন্যে আমাদেরকে যেসব শব্দ বলেছে, ক্রসওয়ার্ড পাজলের উত্তরগুলোই হলো সেসব শব্দ। তাই? মুসার প্রশ্ন। আর কোনটা? দেয়ালে হেলান দিয়ে চোখ মুদল কিশোর। ধীরে ধীরে বলতে লাগলো, কাম, হিয়ার, গিডিয়াপ, উ,
দুর্ভাগ্য কিংবা দুঃখ বোঝাতে ব্যবহার হয় এই শব্দটা। আর হুয়া সারি মানে হলো থাম সারি, এবং প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করে গাধাটা। নিজের বাঙ্কে গিয়ে বসে পড়ল রবিন। চিন্তিত ভঙ্গিতে ভ্রুকুটি করলো একবার। বলল, কিশোর, তুমি কিছু একটা ভাবছ? নীরবে রবিনের দিকে তাকিয়ে রইল কিশোর। জবাব দিল না। আবার বলল রবিন, মুসাও তো ওই শব্দগুলোই ব্যবহার করেছিল, সারি তো ওর কথা শুনল না। জানি, রবিনের মতোই অবাক হয়েছে কিশোরও। বিশ্বাস করতে ইচ্ছে করছে না, তবু বলতে হচ্ছে। ওই গাধাটার সঙ্গে কোথাও দেখা হয়েছে আমার, সেজন্যেই সে আমাকে চিনতে পারছে। অন্তত আমার গলা যে চিনেছে তাতে কোনো সন্দেহ নেই। সে রাতে পিরেটোর তৈরি প্রচুর পরিমাণে শিক কাবাব আর বনরুটি দিয়ে ডিনার সেরে সকাল সকাল শুতে গেল তিন গোয়েন্দা। কয়েক ঘন্টা পরে ঘুম ভেঙে গেল কিশোরের। তার বাঙ্কের পাশে জানালার বাইরের দেয়ালে গা ঘষার শব্দ। মাথা উঁচু করে জানালা দিয়ে দেখল সারি কাচের ভেতর নাক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে সে। নিচু গলায় ধমক দিল কিশোর, হাত মুঠো করে দেখালো। চলে যেতে বলল গাধাটাকে, কিন্তু গেল না ওটা। এখন মুসা কিংবা রবিন জেগে উঠে যদি ব্যাপারটা দেখে ফেলে, তাহলে টিটকারি দিয়ে তার জান জ্বালিয়ে দেবে। বিড়বিড় করে আনমনেই গাল দিল গাধাটাকে। তারপর বিছানা থেকে নেমে পেছনের দরজার দিকে রওনা হলো। পাল্লা খোলার সঙ্গে সঙ্গে ভেতরে মাথা ঢুকিয়ে দিল সারি। তার বুকে নাক ঠেকিয়ে ঠেলতে আরম্ভ করলো। ছড়ল না কিশোর। গাধার বুকে ঠেলা দিয়ে ওটাকে বাইরে রাখার চেষ্টা করতে লাগলো, কিন্তু জানোয়ারটা ছোট হলেও গায়ে ভীষণ জোর। বালির বস্তার মতো গ্যাট হয়ে রইল যেন। কিছুদিন নাড়ানো গেল না। শেষে বাধ্য হয়ে নিজেই বাইরে বেরিয়ে এলো, মোলায়েম গলায় ওটার নাম ধরে কথা বলতে বলতে। চোখের পলকে ঘুরে গেল গাধাটা। চাঁদের আলোয় কিশোর দেখল ওটার পায়ের দড়ি নেই, মুক্ত। আবার সে ঘরে ঢোকার চেষ্টা করলেই ওটাও সঙ্গে ঢুকবে। না, মহাজালান, এর হাত থেকে বাঁচা যায় কিভাবে? জবাব একটাই, ওটাকে মাঠে ফিরিয়ে নিয়ে যাওয়া। কয়েক পা এগিয়ে থমকে দাঁড়ালো সে। বাড়ির এক মাথার বারান্দা থেকে কথা শোনা গেছে। একজন পুরুষ আর একজন মহিলা। দরজার সঙ্গে কথা না বললেও তিন গোয়েন্দার সঙ্গে বেশ ভালো ব্যবহার করেছে পিরেটো। কথা বলেছে স্প্যানিশ ভাষায়। কিশোরের কাছে আমেরিকার কথা জিজ্ঞেস করেছে। লেকটার কথা বলে হুঁশিয়ার করে দিয়েছে ওটাতে যাতে সাঁতার কাটতে না যায়। পর্বত থেকে নেমে আসা পানি নাকি বরফের মতো শীতল, কোনো মানুষই কয়েক মিনিটের বেশি টিকতে পারবে না। শুনেই এখন পিরেটোর ভারী কণ্ঠ চিনতে পারল কিশোর, তবে বেশ দূরে, অস্পষ্ট। কি বলছে বোঝা যায় না। মহিলা কে জানার কৌতূহল হলো কিশোরের। পা টিপে টিপে এগোলো দরজার দিকে। পাশে থেকে চলল সারি। ওটার গলায় হাত বুলিয়ে আদর করতে করতে চলল কিশোর, যাতে শব্দ না করে গাধাটা। মহিলার কথা এখন বোঝা যাচ্ছে। আমাকে সাহায্য করতেই হবে পিরেটো, তোমাকে যেভাবে হোক করতেই হবে। স্প্যানিশ ভাষা। পেয়ে যাওয়ার পর কি করবে আন্দাজ করতে পারছো? ওদেরকে খুনো করে বসতে পারে জজ। মুখ খারাপ করে মেক্সিকান ভাষায় জজকে কয়েকটা গাল দিল পিরেটো। বেশ, বলল সে, যতটা পারি তোমাকে সাহায্য করব আমি। এখন থেকে আমি তোমার দলে। পিরেটোকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিল মহিলা। দ্রুত সেখান থেকে সরে এসে বাড়ির ছায়ায় অন্ধকারে লুকিয়ে পড়ল কিশোর। হালকা পায়ের শব্দ এগিয়ে যাচ্ছে চত্বরের দিকে। মহিলা চলে যাওয়ার আগে পলকের জন্য ওকে দেখতে পেল সে, তবে এদিকে পেছন ফিরে থাকায় মুখ দেখতে পেল না। চাঁদের আলো পড়েছে সোনালি চুলে। কিশোরের গায়ে কান ঘষছে গাধাটা। এখান থেকেই দেখা যাচ্ছে মাঠে ঢোকার গেটটা খোলা। সারিকে সেখানে নিয়ে গেল কিশোর। তারপর চট করে গেটের এপাশে চলে এসে পাল্লা লাগিয়ে হুড়কো আটকে দিল। বেড়ি ডিঙিয়ে চলে এলো আবার এপাশে। উপর দিয়ে মাথাটা এপাশে ঠেলে দিয়ে কর্কশ গলায় ডাকতে শুরু করলো গাধাটা। লাফিয়ে পেরোতে পারবে না ওটা বুঝে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিশোর। ফিরে এলো বিছানায়। পরদিন সকালে ঘর থেকে বেরোনোর আগে সংক্ষেপে সব জানালো দুই সহকারীকে। বলল, জরুরি একটা টেলিফোন করতে হবে। ডজকে ঘন্টা দুয়েকের জন্য বের করে নিয়ে যেতে হবে বাড়ি থেকে, এবং এই কাজটা করতে হবে রবিন আর মুসাকে।
কাঁচা মরিচ মিশিয়ে মেক্সিকান কায়দায় ডিম ভেজে দিল পিরেটো। কিশোরের খুব পছন্দ এই খাবারটা, কিন্তু পেট ব্যথা করছে, এই সুতো দিয়ে সে খেলো না। ডজও বসেছেন ওদের সঙ্গে। তাকে জিজ্ঞেস করলো মোসা, লেকে মাছ ধরতে যাওয়া যাবে কিনা। ডজ বললেন হ্যাঁ যাবে। কিশোর বলে দিল পেট ব্যথা নিয়ে সে যেতে পারবে না, ঘরেই থাকবে। আধ ঘন্টা পর ঘরে রইল শুধু সে আর পিরেটো। কি একটা কাজে ওই ঘর থেকে চলে গেল পিরেটো। প্লেটে এক গাদা রোল পড়ে আছে, চমৎকার সুগন্ধ। এদিক ওদিক তাকিয়ে তাড়াতাড়ি তুলে নিয়ে মুখে পুরো চিবাতে শুরু করলো সে। একেবারে খালি পেটে থাকাটা কঠিন। লাঞ্চের সময় হয়তো অনেক দেরি। খাওয়া শেষ করে টেলিফোন সেটের সন্ধানে বেরোলো সে। পাওয়া গেল লিভিং রুমের পাশে জজের ছোট অফিসে। পেছনে পাল্লাটা লাগিয়ে দিয়ে এসে ডেস্কের সামনে বসলো। ফোন বুক কিনে নিয়ে দেখতে লাগলো ক্যালিফোর্নিয়ার ডাইরেক্ট নম্বর কত। একবার রিং বাজতে তুলে নিলেন ভিক্টর সাইমন, বিখ্যাত সেই খোড়া গোয়েন্দা এবং লেখক, যার সঙ্গে অনেক কাজ করেছে ওরা। কোথা থেকে করছে জানালো কিশোর। তারপর বলল, আমাকে কি কয়েকটা তথ্য দিতে পারেন? আপনার টার্মিনাল থেকে আমার কম্পিউটার ইনফরমেশন সার্ভিসকে জিজ্ঞেস করলে পেয়ে যেতে পারেন। করছি। থ্যাঙ্কস। আমার পাসওয়ার্ডে ঢুকে পড়বেন। ডিটেক্ট লিখতে হবে, DETECT। তারপর মেনু উল্টে যাবেন যতক্ষণ এনসাইক্লোপিডিয়া পাওয়া না যায়। বেশ। সাবজেক্ট কি? 12। কি? 12 নিশ্চয়ই চেনেন। ছোট জাতের গাধা, ভারবাহী জন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি। 12 সম্পর্কে কি কি জানতে চাই জানালো কিশোর। লিখে নিলেন মিস্টার সাইমন। জেনে নিয়ে কিশোরকে জানাবেন বলে কেটে দিলেন লাইন। কথা বলতে বলতে এই ছোট অফিসটায় চোখ বুলিয়ে নিয়েছে কিশোর। এমনিতে অন্য কারো ঘরে ঢোকার হলে ঢোকার আগে অনুমতি নিয়ে নিত সে, কিন্তু এখানে ঢুকে কোনো অপরাধ বোধ হচ্ছে না তার। শুরু থেকেই ওদের সঙ্গে প্রচুর মিথ্যে কথা বলেছে জজ, কাজেই সত্য জানার অধিকার 3 গোয়েন্দার রয়েছে। অনেক প্রশ্ন ভিড় জমাচ্ছে কিশোরের মনে। ওদেরকে ক্রস পাজল প্রতিযোগিতার ব্যবস্থা করে আনা হলো কেন? আর তার প্রতি এত আগ্রহ কেন তার? কেন ওই মেক্সিকান লোকটা তাকে আসতে বাধা দিতে চাইলো? আর শাড়ি বা তাকে কি করে চিনে ফেললো এভাবে? আকর্ষণীয় তেমন কিছু পাওয়া গেল না জজের ড্রয়ারে। সিয়েরা মাদ্রের বড় বড় কয়েকটা ম্যাপ বাদে ওগুলোতে পেন্সিল দিয়ে আঁকা প্রশ্নবোধকের ছড়াছড়ি। ডজই এঁকেছে হয়তো। সবচেয়ে ওপরের ড্রয়ারেরটাতে রয়েছে র্যাঞ্চের দলিলপত্র। ওগুলোতে চোখ বোলাতে লাগলো সে। নিচের স্বাক্ষরটা দৃষ্টি আকর্ষণ করলো তার। পিরেটো সানচেঞ্জো। র্যাঞ্চটা তাহলে পিরেটোই ডজের কাছে বিক্রি করেছে এবং তারপরে নিজের র্যাঞ্চে নিযুক্ত হয়েছে বাবুর্চি এবং রাখাল হিসেবে। ডজের প্রতি তার রাগের একটা ব্যাখ্যা মিলল। একেবারে নিচের ড্রয়ারে পাওয়া গেল একটা টেপ রেকর্ডার। ওটা বের করে ভলিউম কমিয়ে প্লে করে দিল কিশোর। সঙ্গে সঙ্গে চিনতে পারল নিজের গলা। বারবার শুনো নিজের কণ্ঠ, কাম হেয়ার শাড়ি, গিডি, শাড়ি, কাম হেয়ার। কয়েকবার শোনার পর সাবধানে ক্যাসেটটা রিওয়াইন্ড করে ফিতেটা আবার আগের জায়গায় এনে টেপ রেকর্ডারটা ড্রয়ারে রেখে দিল সে। কয়েক মিনিট পরে টেলিফোন বাজলো। মিস্টার সাইমন করেছেন। বললেন রেডি। হ্যাঁ বলুন, কিশোর জবাব দিল। কাগজ কলম নিয়ে তৈরি হলো। এক এক করে প্রশ্নের জবাব বলে গেলেন তিনি, আর প্রতিটি প্রশ্নের নিচে ফাঁকা জায়গায় লিখে নিল কিশোর। লেখা শেষ হলে ধন্যবাদ জানালো লেখককে। সাইমন বললেন, যে কোনো দরকারই হোক আমাকে টেলিফোন করো। তোমার ওই গাধা, সরি 12, তোমাকে কোথায় নিয়ে যায় এটা জানার জন্য আগ্রহী হয়ে রইলাম। জানাবে বলে আর একবার ধন্যবাদ দিয়ে লাইন কেটে দিল কিশোর। মুসা আর রবিনের সঙ্গে এখন আলোচনায় বসতে হবে, কিন্তু ওদের ফিরতে আরো কম করে হলো ঘন্টাখানেক লাগবে। অফিস থেকে বেরিয়ে আবার পাল্লাটা লাগিয়ে দিল সে। সকাল থেকেই শাড়িকে দেখছে না। প্রশ্নের জবাবগুলো পেয়ে যাওয়ার পর জানোয়ারটা সম্পর্কে আরো আগ্রহী হয়ে উঠেছে। গিয়ে ওটাকে দেখার সিদ্ধান্ত নিল সে। মাঠেই পাওয়া গেল পিরেটোকে। 12টার সঙ্গে রয়েছে। পানি ভরছে ওটার গামলায়। কিশোরকে দেখার সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে ছুটে এলো জানোয়ারটা।
আদর করে ওটার গলায় চাপড় দিল সে। দুপুরের রোদ বড় কড়া। শার্ট খুলে ফেলেছে মেক্সিকান লোকটা। কিশোর দেখল ওর বুক আর পিঠও মুখের মতোই একই রকমের বাদামি। বুঝতে পারছে না এটাই কি ওর আসল রং, না দীর্ঘদিন রোদের মধ্যে কাজ করার ফলে অবস্থা হয়েছে। গাছটাকে দেখিয়ে কিশোর জিজ্ঞেস করল, পায়ের দড়ি খুলে নেওয়া হয়েছে কেন? কারণ তুমি যতক্ষণ আছো আর পালাবে না, অযথা বেঁধে রেখে লাভ কি? আমি স্প্যানিশ ভাষায় যা বলল পিরেটো তার মানে করলে দাঁড়ায় ওটা তোমার প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ কেন? শাড়ির ধারণা তুমি ওর প্রাণ বাঁচিয়েছ। ওরা খুব ভালো জানোয়ার, বিশ্বাসী, কৃতজ্ঞতা বোধ বড় বেশি। বালতি তুলে নিয়ে হাঁটতে শুরু করলো পিরেটো। পেছনে চলল কিশোর, তার সঙ্গে গাধাটা। কিন্তু আর কোনো প্রশ্নের জবাব দিতে রাজি হলো না মেক্সিকান। বলে দিল তার কাজ আছে। বেশ কয়েকটা ট্রাউট মাছ ধরে আনলো মুসা আর রবিন। শিকে গেথে সেগুলো দিয়ে কাবাব বানিয়ে দিল পিরেটো। দুপুরের খাবার সময় হঠাৎ করে যেন পেট ভালো হয়ে গেল কিশোরের। বেশি খেয়ে সকালেরটা পুষিয়ে নিল। খাওয়ার পরপরই দুই সহকারীকে বলল, চলো হেঁটে আসি, বেশি খেয়ে ফেলেছি, হজম করা দরকার। রবিন আর মুসা দুজনেই বুঝল ওদের সঙ্গে কথা বলতে চাই গোয়েন্দা প্রধান। কোনো প্রশ্ন না করে ওর সাথেই চলল ওরা। হাঁটতে হাঁটতে মাঠ পেরিয়ে চলে এলো লেকের ধারে ছোট একটা বনের কাছে। ঢুকে পড়লো ভেতরে। বনের ভেতরে এক টুকরো খোলা জায়গা দেখে সেখানে ঘাসের উপর বসলো। মিস্টার সাইমনকে যে ফোন করেছিল সে কথা জানালো কিশোর। পকেট থেকে বের করলো প্রশ্নের জবাব লেখা কাগজটা। দেখে দেখে বলল, বারদের শ্রবণ শক্তি খুব প্রখর, তবে কুকুরের মতো চালাক নয়। গন্ধ শুকে চিনতে পারে না, কণ্ঠস্বর শুনে চিনতে পারে। কাউকে পছন্দ করলে তার ভীষণ ভক্ত হয়ে যায়, কণ্ঠ শুনলে সাড়া দেয়। তার মানে, রবিন বলল, তোমাকে যে পছন্দ করেছে শাড়ি, সে সারা জীবনই একরকম থাকবে? মুচকি আসলো সে। রেগে গেল কিশোর। এই বাজে কথা বন্ধ করো তো তুমি। হ্যাঁ, যা বলছিলাম, এই গাছটার জন্যেই ওই ক্রসওয়ার্ড পাজলের ব্যবস্থা করেছিলেন ডজ। এমন একটা কণ্ঠস্বর খুঁজছিলেন যেটা একটা বিশেষ মানুষের কণ্ঠের সাথে মিলে যায়। হবে কোনো আমেরিকান, আমাদের বয়সী, যে ওই গাছটাকে ভালোবাসত। পিরেটো কি বলেছে সে কথা জানিয়ে বলল সে, সেই মানুষটা যে ওই 12টার প্রাণ বাঁচিয়েছিল। সে কে জানি না। টেপে আমার কণ্ঠ শুনে বুঝতে পারলেন ডজ। সেই লোকটার কণ্ঠস্বরের সঙ্গে আমার কণ্ঠের মিল আছে। যে যে শব্দ দরকার সেগুলো এই ক্রসওয়ার্ড পাজলের মাধ্যমে কায়দা করে ঢুকিয়ে দিয়েছেন। টেপে আমি জবাব পাঠিয়ে দিয়েছি, শুধু সেই শব্দগুলো বাদে আর সব মুছে ফেলেছেন। সকালে তার ড্রয়ার খুলে টেপটা পেয়েছি। সেই শব্দ নিয়ে গিয়ে শুনিয়েছেন শাড়িকে। মনে হয় যান্ত্রিক শব্দ চিনতে পারেনি ওটা। কাজেই জ্যান্ত মানুষটারই প্রয়োজন হয়েছে জজের। তখন তিনি আমাকে এখানে আনার ব্যবস্থা করেছেন। আমার গলা শোনার আগে পর্যন্ত শিওর হতে পারেননি কাজ হবে কিনা। সেজন্যই কাল নার্ভাস হয়েছিলেন। ব্যাপারটা জানার জন্যে আর তর্স হয়েছিল না তার। নিয়ে গিয়েছিলেন আমাকে গাধাটার কাছে। তারপর যখন জানলেন, নিশ্চয়ই খেয়াল করেছ কি পরিমাণ উত্তেজিত হয়ে পড়েছিলেন। নীরবে কিশোরের কথাগুলো ভেবে দেখলো মুসা আর রবিন। অবশেষে মাথা তোলালো রবিন। যুক্তি আছে তোমার কথায়। হ্যাঁ, মোসাও একমত হলো। কিন্তু এত সব ঝামেলা করতে গেল কেন? না হয় একটা গাধার বাচ্চা তোমার স্বর চিনে ছাড়াই দিল, এর জন্য এতগুলো টাকা খরচ করবেন কেন জজ? মাথা নাড়ল কিশোর। এর জবাব আমারও জানা নেই, তবে একটা কথা বড় বেশি খচখচ করছে মনে। কি জানতে চাইল রবিন। একটা ব্যাপারই হতে পারে, বুঝিয়ে বলল কিশোর। দুজন মানুষের কণ্ঠস্বরে মিল থাকা সম্ভব। ইয়ার্ডের ডাকবাক্সে একটা টেপ রেকর্ডার পেয়েছিলাম মুসা, মনে আছে? ওটাতে রেকর্ড করা কণ্ঠস্বরের সঙ্গে আমার গলা মিলে যায়। আবার নোটের দিকে তাকালো কিশোর। বারুদের দৃষ্টিশক্তিও খুবই তীক্ষ্ণ, মানুষের চেয়ে অনেক বেশি। শুধু যে গলার স্বর শুনে মানুষকে চিনতে পারে তাই না, চেহারা দেখেও পারে। মাথা ঝাঁকালো রবিন। হ্যাঁ, তার মানে? থেমে গেল সে। অন্য দুজনেও শুনতে পেল শব্দটা। দ্রুত সরে যাচ্ছে পদশব্দ বনের গভীরে। উঠে দাঁড়ালো তিন গোয়েন্দা।
নিঃশব্দে পিছু নিল ওর। কিন্তু যে যাচ্ছে ওদের চেয়ে বনটা অনেক ভালো চেনে সে। একটু পরেই ওকে হারিয়ে ফেললো ওরা। আর শুনতে পেল না পায়ের শব্দ, কোনো শব্দই নেই আর, পাখির ডাক ছাড়া। ভাগাভাগি হয়ে গিয়ে পুরো এলাকাটা খুঁজে দেখবে ঠিক করলো ওরা। সেই মতোই কাজ করলো। খুঁজতে খুঁজতে সবার আগে খোলা জায়গাটায় ফিরে এলো কিশোর। তারপর এলো মূসা। মাথা নেড়ে ইঙ্গিতে জানালো লোকটাকে পায়নি। বসে পড়লো ঘাসের উপর। আরো মিনিট 10 পর রবিন ফিরল, পকেটে হাত ঢোকানো, মুখে হাসি, এমন একটা ভঙ্গি যেন সবকিছু জেনে এসেছে। কাউকে কি দেখেছ? জিজ্ঞেস করলো মূসা। না, জবাব দিল রবিন। একটা গাছের গায়ে হেলান দিয়ে সে বলল, তবে এই জিনিসটা পেয়েছি। পকেট থেকে হাত বের করলো সে, আঙুল ধরা জিনিসটা দেখালো। দেখলো কিশোর আর মূসা। 3 ইঞ্চি লম্বা এক টুকরো উল, মেক্সিকান শালের, রং লাল। শাড়িকে নিয়ে ভাবনা হচ্ছে আমার। পরদিন সকালে নাস্তার টেবিলে বললেন ডজ। ডিম ভাজা মুখে পড়ে দিয়ে মূসা বলল, কি হয়েছে ওর? মন খারাপ? মুখ গোমরা? আকাশে তারা দেখে খালি? টেবিলের নিচ দিয়ে ওর পায়ে লাথি মারল কিশোর। মূসার কথা যেন কানেই যায়নি জজের। আবার নার্ভাস লাগছে তাকে। খাবার প্রায় খেলোই না। মাঠে থাকলে বিপদে পড়ে যাবে 12টা। সকালে ওটাকে মাঠে দেখেছে মূসা। তার মনে হয়েছে জানোয়ারটা আরামেই আছে। তাজা চেহারা, ঘাস খাচ্ছিল, চোখ চকচকে, চামড়া উজ্জ্বল, মসৃণ। ছাউনির বাইরে ছিল। কিশোরকে দেখেই ছুটে এসেছে। গাধার তুলনায় জোরেই ছোটে। সেসব বলল না কিশোর, বলা যায় না। চুপ করে থাকলে রহস্যের আর একটা সূত্র ধরে দিতে পারেন ডজ। ওর খুর নিয়ে ভাবনা হচ্ছে আমার। কফির কাপে চুমুক দেওয়ার আগে ভ্রুকুচি করলেন ডজ। জানো হয়তো, বারোদের আদি নিবাস ছিল উত্তর আফ্রিকায়। যা শক্ত পাথুরে মাটিতে হেঁটে অভ্যস্ত। মানুষের নখের মতোই ওদের খুরও দ্রুত বাড়ে। শক্ত মাটিতে ঘষা লেগে ক্ষয়ে গিয়ে স্বাভাবিক থাকে। কিন্তু এখানকার মতো নরম মাটিতে থাকলে বেড়ে দ্বিগুণ হয়ে গেলেও অবাক হব না। কাপটা নামিয়ে রাখলেন তিনি। এ হারে বাড়তে থাকলে খোঁড়া হতে সময় লাগবে না। ছিটে ফেলা যায় না? জানতে চাইল মূসা। একবার একজনকে খুর দিয়ে গাধার খুর চেঁচে দিতে দেখেছিল সে। না, ভুরু কুচকে রেখেছেন ডজ। ওর মতো একটা বুনো বারু কাছেই ঘেঁষতে দেবে না আমাকে। ওর পা ছোঁয়ার চেষ্টা করলেই লাথি মেরে ঘিলু বের করে দেবে আমার। কিশোর ভাবল, শাড়ি হয়তো তাকে পা ছুতে দেবে। চুপ করে রইল সে। ওর মনে হলো কিছু একটা বলতে যাচ্ছেন ডজ। শাড়ির খুরের ব্যাপার নয়, অন্য কিছু। মনে হচ্ছে ডজ বললেন, শেষ পর্যন্ত ছেড়ে দিতে হবে ওকে। যেখান থেকে এসেছে সেই পর্বতেই ফিরে যাক। কিশোরের দিকে তাকালো সে। কিন্তু গোলমালটা কি জানো? ও এখন যেতে চাইবে না, কারণ এখানে তুমি রয়েছ। কিশোরের মনে হলো, শাড়ি তো বহুদিন ধরেই আছে, তার খুরও বেড়েছে। তাহলে এতদিন ওকে ছেড়ে দেওয়ার কথা ভাবেননি কেন ডজ? তবে জিজ্ঞেস করলো না। আপনা আপনি সে কথায় যাবেন। আর ওটা একটা জরুরি সূত্র। 3 গোয়েন্দাকে রহস্য সমাধানে এগিয়ে দেবে এক ধাপ। কিশোর, ওকে ছেড়ে আসতে হলে তোমাকে আমার সঙ্গে যেতে হবে, চিন্তিত ভঙ্গিতে বললেন ডজ। আসলে যেতে হবে আমাদের সবাইকেই। ভাবছি পর্বতের ওদিকটায় ক্যাম্পিং করতে গেলে কেমন হয়। এক এক করে 3 গোয়েন্দার দিকে তাকালেন তিনি। কি বলো? কিশোরের কাছে ব্যাপারটা একেবারেই হাস্যকর, আর ছেলে মানুষই মনে হলো। একটা গাধাকে ছাড়তে সবাই মিলে যাওয়া। রবিনের দিকে তাকিয়ে দেখল, সেও ওরই দিকে তাকিয়ে আছে। চোখ টিপল কিশোর। সাথে সাথে বুঝতে পারলো রবিন। 3 জনে মিলে একান্তে আলোচনা না করা পর্যন্ত ব্যাপারটা নিয়ে কথা বলতে মানা করছে গোয়েন্দা প্রধান। ডজের দিকে তাকালো রবিন। ঠিক আছে, আমরা জানাবো আপনাকে। কখন? উদ্বিগ্ন হয়ে জানতে চাইলেন ডজ। কত তাড়াতাড়ি? যত তাড়াতাড়ি আমরা মনস্থির করতে পারবো তত তাড়াতাড়ি জানাবো, জবাব দিল মূসা। উঠে দরজার দিকে রওনা হলো সে। দরজার কাছে গিয়ে ঘুরে দাঁড়িয়ে বলল, কিশোর, চলো ঘুরে আসি। ইঙ্গিতটা বুঝতে পারলেন কিনা ডজ কে জানে। চুপ করে রইলেন। কিশোর আর রবিনও উঠে মূসার পেছনে চলল।
বারান্দা থেকে নেমে মাঠের দিকে এগোলো তিনজনে। ঘর থেকে যাতে শোনা না যায় এতটা দূরে এসে থামলো। মনে হয় আসল সময় এসে গেছে। ঘাসের উপর বসে বলল রবিন, পর্বতে যাওয়ার অন্য কোনো উদ্দেশ্য আছে। কিশোর, তোমার কি মনে হয়? আছে, মাথা ঝাঁকালো কিশোর। আর সেটার জন্যেই আমাকে প্রয়োজন ডজের। আমার কণ্ঠ তার প্রয়োজন, যাতে সারি পালিয়ে না যায়। কোথাও আমাদেরকে নিয়ে যাবে গাধাটা, পর্বতের এমন কোনো জায়গায় যেখান থেকে এসেছে। কিন্তু কোনখান থেকে এলো? দূরের উঁচু পাহাড় চূড়ার দিকে তাকিয়ে আছে মশা। কি আছে ওখানে? স্বর্ণ? কিংবা সিয়েরা মাদ্রের গুপ্তধন? কিছুটা ব্যঙ্গের সুরেই বলল রবিন। একটা ঘাসের ডগা ছিঁড়ে নিয়ে তাতে কাটতে লাগলো। তো কি ভাবছ কিশোর, যাবে? আমি তো যাবই, কিশোরের আগে বলে উঠল মশা। ক্যাম্পিং ওর ভীষণ ভালো লাগে। রাতে আগুনের ধারে বসে মাংস ঝলসে খাওয়া, খোলা আকাশের নিচে স্লিপিং ব্যাগের ভেতরে ঘুমানো, আহা কি মজা। তোমরা যাবে না? পথ নিশ্চয়ই খুবই খারাপ হবে। খারাপ মানে? রবিন বলল, খারাপের চেয়ে খারাপ। পাথর আর বালির ছড়াছড়ি। কিশোরের দিকে তাকালো সে। তুমি কি বলো? বেড়াতে খারাপ লাগে না কিশোরের, যেতে কষ্ট হবে। কি আর করা, রহস্যের সমাধান করতে গেলে খাটুনি তো একটু লাগবেই, যত কষ্টই হোক। ভাবল সে, এই রহস্যের কিনারা সে করেই ছাড়বে। যাব, রবিনের কথার জবাবে বলল কিশোর। চলো ডজকে গিয়ে জানাই। ডজের জন্য এটা একটা সুখবর। মুসা বলতেই চড়া হাসি হাসলেন। তাহলে কালই রওনা হওয়া যাক, কি বলো? রাজি হলো তিন গোয়েন্দা। হাসি মুখে বেরিয়ে গেলেন ডজ। গাড়ি নিয়ে চলে গেলেন লারেটোতে প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যে। তিন গোয়েন্দা চলে গেল তিন দিকে, এক এক কাজে। মুসা গেল লেকে মাছ ধরতে। রবিন বারান্দায় বসলো ওর মেক্সিকোর ইতিহাস নিয়ে। কিশোর চলল পিরেজোর খোঁজে। রান্নাঘরে পাওয়া গেল ওকে, একটা ওয়াকিটকি মেরামত করছে। সব যন্ত্রপাতি খুলে ছড়িয়ে ফেলেছে, কিন্তু জোড়া লাগাতে পারছে না আর। না, আমাকে দিয়ে এসব হবে না। আনমনেই বিড়বিড় করলো লোকটা। আমি কি রেডিওর কিছু বুঝি? গাধার মতো খুলতে গেছি। আমি হলাম গিয়ে ঘোড়ার রাখাল, ইলেকট্রনিক্সের কি বুঝি আমি? দেখি আমার কাছে দিন। হাত বাড়ালো কিশোর। এসব মেরামত করতে পারি। কি হয়েছিল? বোবা হয়ে গিয়েছিল, একেবারে চুপ। ঠিক করে কি করবেন? ওয়াকি টকিতে কি করে? হ্যাঁ, কথা বলবো। এখানে এই জিনিস আর কারো কাছে আছে নাকি? কার সঙ্গে কথা বলতে চাই পিরেটো, এটা ভেবে অবাক হলো কিশোর। লেকের অন্য পাড়ের টাওয়ারটা ছাড়া তো আশেপাশের আর কোনো বাড়ি চোখে পড়েনি তার। র্যাঞ্চের কয়েক মাইলের মধ্যে নেই। জানি না, জবাব দিল পিরেটো। তাহলে ঠিক করতে চাইছেন কেন? আরে নষ্ট হলে ঠিক করবো না? তার জবাবে সন্তুষ্ট হতে পারল না কিশোর। আর প্রশ্ন না করে জিনিসটা নিয়ে বসলো সে। গোলমালটা কোথায় খুঁজে বের করার চেষ্টা করলো। মেরামত করতে সাধারণত যে ধরনের তার ব্যবহার করা হয় সেটা পেল না। তাই ইলেকট্রিকের তারের ভেতরের সরু তার বের করে নিয়ে কাজ চালানোর চেষ্টা করতে লাগলো। অনেক আমেরিকানের সঙ্গেই আপনার পরিচয় আছে মনে হয়, কাজ করতে করতে বলল কিশোর। অল্প বয়সী কয়েকজনের সঙ্গে কি জানাশোনা আছে? না, নেই। গভীর আগ্রহে কিশোরের কাজ দেখছে পিরেটো। দারুণ হাত তো তোমার। আমেরিকার সবাই পারে নাকি? সবাই পারে না, কেউ কেউ পারে। তথ্য জোগাড়ের জন্যে আবার প্রশ্ন করল কিশোর। অল্প বয়সী কোনো আমেরিকান এই রাজ্যে ছিল নাকি? বেড়াতে চাড়াতে এসেছিল? কবে? 3-4 মাসের মধ্যে, শাড়ি যখন এলো তখন। হাজলটালো পিরেটো। কত লোকই তো যায় এ পথে, মাঝে সাঝে থামে। ওদের কারো গলার স্বর কি আমার মতো ছিল? মনে আছে? চেহারায় কোনো ভাবান্তর হলো না মেক্সিকান লোকটার, তবে তার কালো চোখ জোড়া হাসছে। উত্তর আমেরিকার সমস্ত মানুষকে একরকম লাগে আমার। আমার গলার স্বরের কথা জিজ্ঞেস করেছি। যাই হোক, আপনার কাছে একরকম লাগলেও স্যারের কাছে নিশ্চয়ই তা লাগে না। মানুষের চেয়ে বারোর কানের ক্ষমতা অনেক বেশি। না, সুবিধা হচ্ছে না। কিশোর তথ্য জোগাড় করতে চাইছে এটা বুঝে ফেলেছে পিরেটো, কাজেই মুখ খুলছে না। চাপাচাপি করে লাভ নেই। যন্ত্রটা মেরামত করে জোড়া লাগিয়ে ফেললো কিশোর। সুইচ অন করলো। কল সাইন দিয়ে কোনো সাড়া মিলল না।
অনেকভাবে অ্যান্টেনা ঘুরিয়ে দেখলো, জবাব এলো না। তবে ওয়াকি টকিটা যে কাজ করছে তাতে কোনো সন্দেহ নেই। সাড়া যেহেতু মিলছে না, তার মানে আর কারো কাছে ওয়াকি টকি নেই, কিংবা হয়তো অন করা নেই। হয়ে গেছে, বলল সে। তোমরা আমেরিকানরা বড় চালাক। কিছু কিছু ব্যাপারে আমেরিকানরা চালাক বটে, তবে কিছু ব্যাপারে আবার বোকাও, ভাবল কিশোর। যাই হোক, সে শুধু আমেরিকান নয়, বাঙালিও। আগামী দিন সকালে ওই মেক্সিকান লোকটা চালাকি ধরতে চাইলে ওর আগেই ঘুম থেকে উঠতে হবে তাকে। ওয়াকি টকিটা তুলে নিয়ে কিশোরকে ধন্যবাদ দিয়ে উঠল পিরেটো। তারপর কিশোরের হাতটা ধরে আন্তরিক ভঙ্গিতে ঝাঁকিয়ে দিল। সময় করে একদিন কথা বলবো তোমার সঙ্গে। একদিন, যখন ফোন বেজে ওঠায় বাধা পড়ল তার কথায়। জবাব দেওয়ার জন্য অফিসে চলে গেল। ফিরে এলো মুহূর্ত পরেই তোমার ফোন। নিশ্চয়ই ভিক্টর সাইমন, ভাবল কিশোর। এখানে আর কারো তাকে ফোন করার কথা নয়। কিন্তু মিস্টার সাইমন নন। সাড়া দিল একটা মহিলা কণ্ঠ, আমেরিকান। কিশোর পাশা? হ্যাঁ, কি বলছেন? তা তোমার না জানলেও চলবে, বললেও চিনবে না। তোমাকে একটা জিনিস দেখানো দরকার, তোমার জন্য খুব জরুরি। উত্তেজিত হয়ে উঠল কিশোর। কোনো কেস হঠাৎ করে নতুন মোড় নিলে এরকম হয় তার। এখানে র্যাঞ্চ চলে এলে তো পারেন। না, র্যাঞ্চের ব্যাপারে ভীত মনে হলো মহিলাকে। ডজ মর্গানের র্যাঞ্চে যাওয়া উচিত হবে না আমার, বিপদে পড়ে যাব। ডজ বাড়িতে নেই, ল্যারেটোতে গেছেন। না, তবু যেতে পারবো না। ভয় কাটাতে পারছে না মেয়েটা। অন্য কেউ দেখলে বলে দিতে পারে জজকে, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই, লেকের অন্য পাড়ে চলে এসো। কি করে যেতে হবে বলে দিল মহিলা। র্যাঞ্চ ছাড়িয়ে কয়েকশো গজ গেলে লেকের পাড়ে একটা নৌকা দেখতে পাবে কিশোর। দাঁড়বে, অন্য পাড়ে গিয়ে উঠে পড়বে ওপরে। বনের ভেতর দিয়ে গির্জার টাওয়ারের কাছে গেলে ছোট একটা গ্রাম দেখতে পাবে। গ্রামের প্রধান চত্বরে অপেক্ষা করবে মহিলা। একা আসবে, বলে দিল মহিলা। কেউ যদি তোমার সঙ্গে থাকে, কিংবা আসার সময় কেউ তোমাকে দেখে ফেলেছে বলে মনে হয় আমার, আমি কিন্তু লুকিয়ে পড়ব, আমাকে আর দেখতে পাবে না। কি দেখাতে চাইছেন আপনি? জবাব নেই, কেটে দিয়েছে লাইন।